হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলার অর্ডার কপি অ্যানালাইসিস। ইতিমধ্যেই অর্ডার কপি প্রকাশিত হয়েছে। বিএডদের নিয়ে ক্লারিফিকেশন মামলায় কি কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস, অর্ডার কপি কবে থেকে কার্যকরী হচ্ছে, সাবজেক্ট টু আউটকাম যাদের ছিল তাদের কি হবে, তারা কি করবে, কবে থেকে কার্যকরী হবে, ব্রিজ কোর্স নিয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ অর্ডার কপির মধ্যে। আমাদের রাজ্যের ১৬,৫০০ নিয়োগে তাদের সম্পর্কে কি বললেন এই অর্ডার কপির মধ্যে বিস্তারিত থাকবে। বিস্তারিত অ্যানালাইসিস করব পুঙ্খানুপুঙ্খভাবে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে দিতে ভুলবেন না, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি বিএড ভার্সেস ডিএলএড এর এই ক্লারিফিকেশন মামলাটি 8ই এপ্রিল 2024 তারিখে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে শুনানি পর্যায়ে কমপ্লিট হওয়ার পর ফাইনাল অর্ডার তারা প্রকাশ করে দিয়েছেন। তো মামলাটি সেদিন কোর্ট নম্বর 5 এর যে মামলাটি আইটেম নাম্বার 301 এ শুনানি হয়েছে, বিস্তারিত শুনানি হয়েছে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে মামলাটি ডায়েরি নাম্বার 4303/2024 এর যে মামলাটি ক্লারিফিকেশনের জন্য করা হয়েছিল মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে, যেখানে ইন সার্ভিস বিএড ক্যান্ডিডেটরা তারা যারা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন, চাকরিরত অবস্থায় রয়েছেন, তাদের চাকরি থাকবে কি থাকবে না সেটা নিয়ে এই ক্লারিফিকেশন। তো আমরা দেখে নেব যে মামলাটি পিটিশনার রয়েছেন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্ডার ডেট কবে হয়েছে 8/4/2024 তারিখ, অর্থাৎ 8ই এপ্রিল 2024 তারিখে ফাইনাল অর্ডার দিয়ে দিলেন মাননীয় জাস্টিস অনিরুদ্ধ বোস এবং মাননীয় জাস্টিস সুধাংশু ধুলিয়ার যে বেঞ্চ, সেই বেঞ্চে বিএডদের পক্ষ থেকে তুষার মেহতা স্যার কথা বলছিলেন, আর অনেকে এখানে ছিলেন। ডিএলএডদের পক্ষ থেকেও প্রচুর বড় বড় সমস্ত পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে বড় বড় লয়াররা, প্রচুর ক্যান্ডিডেটরা ছিলেন। তো মূল বক্তব্যের দিকে আমরা সরাসরি চলে এলাম। তো সামগ্রিক বিষয়টা শুনানির পর, হিয়ারিং করানোর পর মাননীয় বিচারপতিরা নিম্নলিখিত অর্ডারটা প্রদান করছেন। তার সঙ্গে দুটো আইএ ফাইল এদিন অ্যাকসেপ্ট করা হয়েছিল, অ্যালাউ করা হয়েছিল। প্রথমে যেটা বলা হচ্ছে, অন 11ই আগস্ট 2023 তারিখে দিস কোর্ট ডিসমিসড এ সেট অফ অ্যাপিলস এগেইনস্ট এ জাজমেন্ট অফ দ্য রাজস্থান হাইকোর্ট ডেটেড 25শে নভেম্বর 2021 তারিখ। অর্থাৎ রাজস্থান হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল 25শে নভেম্বর 2021 তারিখে, যেখানে অর্ডার ছিল বিএড ক্যান্ডিডেটরা প্রাথমিকে কোনো রকম ভাবে আর অংশগ্রহণ করতে পারবে না, সেই মামলাটি সুপ্রিম কোর্টে আসে। সুপ্রিম কোর্টে যেখানে 11ই আগস্ট 2023 তারিখে সুধাংশু ধুলিয়া মহাশয়ের এই বেঞ্চ বিএডরা আর কোনো রকম ভাবে প্রাথমিকে অংশ নিতে পারবে না এই নির্দেশ দিয়ে রাজস্থান হাইকোর্টের যে মামলাটি ছিল সেটা সম্পূর্ণভাবে ডিসপোজ করে দিয়েছিল। কিন্তু তখনও কনফিউশন থেকে গিয়েছিল যে এই অর্ডারটি কবে থেকে কার্যকরী করা হবে। 25শে নভেম্বর 2021 তারিখ যেদিন রাজস্থান হাইকোর্ট অর্ডার দিয়েছিল সেদিন থেকে, নাকি 11ই আগস্ট 2023 তারিখ যেদিন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেই তারিখ থেকে। তো সেই তার ক্লারিফিকেশন তারা কিন্তু দিচ্ছেন এই অর্ডারের মধ্যে। The dispute involved in these pleadings pertain to eligibility of BEd candidates to be appointed as teaching staff in cases where they did not have DLEd, which is diploma course। অর্থাৎ এই মামলায় যে বিষয়টিতে ডিসপুট লক্ষ্য করা গেছে, প্রাথমিকে শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য, অর্থাৎ টিচিং স্টাফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য যাদের ডিএলএড কোয়ালিফিকেশন নেই বা ডিপ্লোমা হোল্ডার, যারা যে সমস্ত ক্যান্ডিডেট নয় কিন্তু বিএড ক্রাইটেরিয়া রয়েছে, বিএড এলিজিবিলিটি রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের নিয়ে ডিসপুট লক্ষ্য করা গেছে, অর্থাৎ তারা এলিজিবল নয়। Rajasthan High Court had held that at the primary level the eligibility criteria would be DLEd qualification, which is a diploma course and not BEd। রাজস্থান হাইকোর্ট তারা অর্ডার দিয়েছে যে প্রাথমিক লেভেলের জন্য, প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হবে সেটা হবে ডিএলএড কোয়ালিফিকেশন, সেটা হবে ডিপ্লোমা কোর্স, কিন্তু সেটা কখনোই বিএড কোয়ালিফিকেশন হবে না। বিএড কোয়ালিফিকেশন দেখিয়ে তারা কখনোই প্রাথমিকে অংশগ্রহণ করতে পারবে না। দ্য হাইকোর্ট হ্যাড কোয়াসড এ নোটিফিকেশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডেটেড 28/6/2018 তারিখে, বাই হুইচ বিএড ক্যান্ডিডেট, অর্থাৎ রাজস্থান হাইকোর্ট সম্পূর্ণভাবে কোয়াস্ট করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে কোনটাকে, এনসিটি যে রুলস তৈরি করেছিল 2018 সালে প্রাথমিকে বিএড ক্যান্ডিডেটরা তারা বসতে পারবে একটা 6 মাসের ব্রিজ কোর্স দেখিয়ে, সেই গেজেটটাকে রাজস্থান হাইকোর্ট তারা বাতিল করে দিয়েছে, কোয়াস্ট করে দিয়েছে। যেখানে ছিল ইনক্লুডেড অ্যাজ এ কোয়ালিফিকেশন ফর টিচার্স অ্যাট প্রাইমারি লেভেল, অর্থাৎ ফর ক্লাস 1 থেকে ক্লাস 5, অ্যান্ড ইন এ জাজমেন্ট ডেলিভার্ড বাই দিস কোর্ট 11th August 2023 অ্যাপিলস ফিল এগেইনস্ট দ্য সেড জাজমেন্ট আর ডিসমিসড। অর্থাৎ রাজস্থান হাইকোর্ট যে অর্ডারটি দিয়েছিল প্রাথমিকে বিএডরা এলিজিবল নয়, কিন্তু সেই অর্ডারটি
এসেছিল 25শে নভেম্বর 2021 তারিখে। তো সেই তারিখ থেকে তারা কিন্তু কার্যকরী করতে পারবে না। তো তাদেরকে কার্যকরী করতে হবে 11ই আগস্ট 2023 তারিখ থেকে। সেই অর্ডারটিকে অর্থাৎ রাজস্থান হাইকোর্টের অর্ডারটিকে ডিসমিস করে দিচ্ছে। কেন ডিসমিস করে দিচ্ছে? তার কারণ সারা দেশে একটা ইকুয়ালিটি বজায় রাখার জন্য সমস্ত রাজ্যে একই ডেট থেকে কার্যকরী হবে, তার জন্য কিন্তু রাজস্থানের ওই অর্ডারটিকে ইফেক্ট করছে না, বা সেই অর্ডারটিকে সম্পূর্ণভাবে ডিসমিস করে দিচ্ছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ রাজস্থান হাইকোর্ট সুপ্রিম কোর্টের মতো সেম একই অর্ডার দিলেও সেটা কিন্তু রাজস্থান হাইকোর্টের অর্ডারের ডেট থেকে কার্যকরী হবে না, রাজস্থানে সেটা সুপ্রিম কোর্টের ডেটের থেকে কার্যকরী করা হবে। অর্থাৎ ওই যে রাজস্থান হাইকোর্ট থেকে শুরু করে, মানে যে ডেটে অর্ডারটা এসেছিল সেই ডেট থেকে শুরু করে 11ই আগস্ট 2023 তারিখের মধ্যে যদি কোনো প্রাইমারিতে বিএড ইনক্লুড করা হয়ে থাকে, তাদের চাকরি কিন্তু সবহলে বজায় থাকবে। নাও এই মুহূর্তে অ্যান অ্যাপ্লিকেশন হ্যাজ বিন টেকেন আউট বাই দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সরকারের থেকে এই ক্লারিফিকেশন মামলাটি করা হয়েছে, লেবেলিং ইট অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য ক্লারিফিকেশনের জন্য এই মামলাটি করা হয়েছিল। অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্ট সেক্স ফর আস টু হোল্ড দ্যাট দ্য সেইড জাজমেন্ট আউট টু হ্যাভ প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশন অনলি। অর্থাৎ মধ্যপ্রদেশের পক্ষ থেকে তারা যে অ্যাপ্লিকেশনটা করেছিল, তারা দাবি জানিয়েছিল যে যে জাজমেন্টটা আসবে সেটা যেন প্রসপেক্টিভের জন্য তারা অ্যাপ্লাই করেছিল। অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডার যাতে প্রসপেক্টিভ ইন নেচারের হয় তার জন্য তারা আবেদন জানিয়েছিল। এই অ্যাপ্লিকেশনটা ছিল পর একটা ক্লারিফিকেশনের জন্য। ইট ইজ ইন দ্য নেচার অফ এ রিভিউ পিটিশন অনলি। অর্থাৎ এটা একটা রিভিউ পিটিশন শুধুমাত্র। দ্য অ্যাপ্লিকেশন হিয়ার ইজ দ্য স্টেট অফ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সরকার যে অ্যাপ্লিকেশনটা করেছে, দ্য সেইড dispute is the subject matter of a large number of litigation in various state। অর্থাৎ বিভিন্ন রাজ্য থেকে ঠিক একই রকম ভাবে আবেদন এবং একই রকম ভাবে তারা অ্যাপ্লাই জানিয়েছিল। and we are apprised that in some high court the matter are pending। বিভিন্ন হাইকোর্টে এই মামলাটি, এই সংক্রান্ত বিষয় একই ম্যাটারে পেন্ডিং অবস্থায় রয়েছে। বিফোর আস টু সেট অফ পার্টিজ আর দেয়ার। এখানে দুটো সেটের পার্টি রয়েছে, অর্থাৎ দু ধরনের পার্টি রয়েছে। one set one retention of the said judgment in its present form। অর্থাৎ একটা পার্টি তারা জানিয়েছে যে যে ডেট থেকে অর্ডার এসে সেই ডেট থেকে এটাকে কার্যকরী করা হোক। দ্য অপোজিশন সাইড অ্যালেক্স দ্যাট ইট উড রেজাল্ট ইন লস অফ এমপ্লয়মেন্ট to this who were already appointed as teachers in different states on the strength of their BEd degrees। বিপরীত পক্ষ তারা জানিয়েছে যদি সেই ডেট থেকে কার্যকরী করা হয় তাহলে প্রচুর পরিমাণে শিক্ষকরা যারা এমপ্লয়মেন্ট অবস্থায় রয়েছেন, প্রচুর পরিমাণে যারা অ্যাপয়েন্টেড টিচার রয়েছেন, চাকরিরত অবস্থায় রয়েছেন, ইন সার্ভিস অবস্থায় রয়েছেন, তারা চাকরি হারাতে বসবেন। যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন তাদের চাকরি সম্পূর্ণভাবে তারা হারিয়ে ফেলবেন। It is submitted that they had entered their employment following a legitimate course as per the notification issued by the respective appointing authority, which did not stipulate DLED to the only requisite qualification। বিভিন্ন রাজ্য তারা এমপ্লয়মেন্টের জন্য যখন নোটিফিকেশন প্রদান করে তারা জানায় যে শুধুমাত্র প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য যে ডিএলএড একমাত্র কোয়ালিফিকেশন এমনটি নয়, অর্থাৎ বিএডদেরকেও সেখানে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রিধারী ক্যান্ডিডেটরা তারা সেখানে অংশগ্রহণ করেছিল। বিভিন্ন রাজ্যের অ্যাপয়েন্টিং অথরিটি তারা সেই স্বীকৃতিটা দিয়েছিল। নাও হ্যাভিং কনসিডার্ড দিস ফ্যাক্টরস অ্যান্ড পার্টিকুলারলি দ্য কন্টেনশন অফ দ্য বিএড। অর্থাৎ এই মুহূর্তে বিএড ক্যান্ডিডেটরা তারা একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে বা একটা বিতর্কের জায়গা তৈরি করেছে। অ্যাপ্লিক্যান্টস দ্যাট দে হ্যাড এন্টার্ড দেয়ার এমপ্লয়মেন্ট অ্যাজ পার দ্য qualification criteria specified by the appointing authority, equity should go in favor of retention of their employment। এই জায়গাতেই কিন্তু বিএডদের চাকরি পরিষ্কার হচ্ছে কি থাকবে কি থাকবে না, বা বিভিন্ন রাজ্য তারা কি রাখতে চায় কি রাখতে চায় না। বিভিন্ন রাজ্যের অ্যাপয়েন্টিং অথরিটি তারা যে কোয়ালিফিকেশন অর্থাৎ এনসিটি যে কোয়ালিফিকেশন ছিল সেই কোয়ালিফিকেশনের উপর বেস করে তাদের ইকুইটি মেনটেন করার জন্য এই এমপ্লয়মেন্ট যাদের হয়েছে ইন সার্ভিস বিএড ক্যান্ডিডেটরা তাদেরকে ধরে রাখতে চায়। Two points have been argued talking objection to the plea of the present application। বর্তমান অ্যাপ্লিকেশনে দুটি বিষয় এখান থেকে উঠে আসে, যেখানে যে সমস্ত বিষয়ের উপর অবজেকশন রয়েছে মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে বা স্টেটের পক্ষ থেকে। The first one is that this application has been framed as one for clarification actually। অর্থাৎ একটা ছিল মূলত ক্লারিফিকেশনের জন্য। and independent relief is asked for in this application। We have referred to this aspect of controversy earlier in this judgment। ইতিপূর্বে এই কোর্ট তারা কিন্তু একটা কন্ট্রোভার্সি তারা ক্লিয়ার করে দিয়েছে। ইন আওয়ার ওপিনিয়ন, জাজেরা যেটা জানাচ্ছেন তাদের যে ওপিনিয়ন, দিস কাইন্ড অফ অ্যাপ্লিকেশন এই ধরনের আবেদনগুলো সেকিং ক্লারিফিকেশন আউট নট বিন এন্টারটেইনড অ্যান্ড ইফ দ্য ফাইনাল অর্ডার ইজ পাসড। অর্থাৎ
মাননীয় বিচারপতিরা তারা যেটা জানাতে চেয়েছেন, ক্লারিফিকেশন সংক্রান্ত বিষয়ে তারা কোনো রকম ভাবে এন্টারটেইন করতে চান না, অর্থাৎ তারা এই ক্লারিফিকেশন দিতে চান না। যে বিষয়টার ফাইনাল অর্ডার তারা প্রদান করে দিয়েছেন সেই বিষয়টি তারা আর পুনরায় শুনতে চান না। এই কারণে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে করা অর্ণব ঘোষের মামলাটি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছিলেন মাননীয় বিচারপতিদ্বয়। দ্য অনলি রিকোর্স ফর সেকিং alternation of order is a petition for review on legally permissible ground। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনটি তারা করেছে সেই অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা হবে কিনা, পারমিশন দেওয়া হবে কিনা সেই পর্যায়ে কিন্তু রয়েছে, সেটা সম্পূর্ণভাবে কোর্টের উপর নির্ভর করছে। এবং তারপরে যেটা জানাচ্ছে, কনসিডারিং দ্য প্লিডিংস ইন দিস অ্যাপ্লিকেশন সেকিং ক্লারিফিকেশন উই ট্রিট দিস অ্যাপ্লিকেশন অ্যাজ অ্যান পিটিশন ফর রিভিউ। অর্থাৎ মাননীয় বিচারপতিদ্বয় তারা এই ক্লারিফিকেশনের জন্য এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে গ্রহণ করছেন এবং তারা যে বিষয়টি ট্রিট করছেন যে এই অ্যাপ্লিকেশনটি পিটিশনটি গ্রহণ করা হচ্ছে ফর রিভিউ করার জন্য। We are addressing this issue also in exercise of our jurisdiction that inheres in a court of record having regard to Article 129 of the Constitution of India। অর্থাৎ ভারতীয় সংবিধানের 129 নম্বর যে ধারা রয়েছে সেই ধারার উপর বেস করে তারা যে রেকর্ড রয়েছে তার উপর বেস করে এই মামলাটি নিষ্পত্তি ঘটাচ্ছেন। A technical plea was raised on behalf of the parties who oppose prospective application of this judgment on the ground that, অর্থাৎ এক পক্ষ থেকে প্রবল আপত্তি তোলা হয় যে এই মামলাটি প্রসপেক্টিভ ইন নেচারের হবে, সেটা তারা গ্রহণ করতে পারেননি। অর্থাৎ ডিএলএড দের পক্ষ থেকে এই মামলাটি প্রসপেক্টিভ ইন নেচারের হবে, তারা সেটা গ্রহণ করতে পারেননি। এদের দাবি ছিল যে এই মামলাটি সম্পূর্ণভাবে রেট্রোস্পেক্টিভ ইন নেচারের হওয়া উচিত। দ্যাট প্রসিডিওর ফর রিভিউ অ্যাজ স্পেসিফাইড ইন দ্য সুপ্রিম কোর্ট রুলস ওয়াজ নট ফলোড। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রুলস রয়েছে সেই রুলসকে এটা ফলো করছে না। and that no opportunity to file affidavit was being given। অর্থাৎ পরবর্তীতে এই ধরনের অ্যাপ্লিকেশন কোনো রকম ভাবে আর গ্রহণ করবে না সুপ্রিম কোর্ট। বাট হ্যাভিং রিগার্ডস টু দ্য স্কোপ অফ দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি বর্তমান অ্যাপ্লিকেশনটির যে স্কোপ রয়েছে, উই ডিড নট কনসিডার ইট নেসেসারি টু ইনভাইট ফার্দার প্লিডিং। অর্থাৎ এই মামলাটি যতটা পরিমাণে তাৎপর্য বহন করে নিয়ে আসছে সেটা কিন্তু পরবর্তীতে আর কোনো প্রয়োজন নেই এই ধরনের মামলা আর পুনরায় এই সুপ্রিম কোর্টে নিয়ে আসার জন্য। অর্থাৎ এরপরে যদি এই সংক্রান্ত কোনো রকম মামলা আসে সেক্ষেত্রে তারা আর কোনো রকম ভাবে গ্রহণ করবেন না। আদারওয়াইজ অলসো কনভারসেশন অফ অ্যান অ্যাপ্লিকেশন level as on for clarification into a review petition at the time of hearing would not be fatal procedural flaw। In the given fact, এই মুহূর্তে দাঁড়িয়ে we find that তারা খুঁজে পাচ্ছেন যে the questions as to whether the judgment would be prospective or not, prospective হবে কি হবে না, was not stated by us, আমাদের দ্বারা এটা স্টেটেড করা হয়নি, in the judgment delivered on 11ই আগস্ট 2023 তারিখে। অর্থাৎ মাননীয় বিচারপতিদ্বয় 11ই আগস্ট 2023 তারিখে তারা এই অর্ডারটিকে, এই অর্ডারের দিন তারা এই অর্ডারটিকে প্রসপেক্টিভ ইন নেচার হবে না রেট্রোস্পেক্টিভ ইন নেচার হবে সেই বিষয়টা তারা কিন্তু উল্লেখ করেননি। অর্ডিনারিলি এ জাজমেন্ট অ্যাক্ট retrospectively unless it is specially stated to be otherwise। প্রকৃতপক্ষে কোনো একটি জাজমেন্ট, কোনো একটি অর্ডার রেট্রোস্পেক্টিভ ইন নেচারের হবে না যতক্ষণ না পর্যন্ত সেটা অর্ডারের মধ্যে উল্লেখ করা থাকবে। অর্থাৎ 11ই আগস্ট তারা যে অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতিদ্বয় সেখানে কিন্তু রেট্রোস্পেক্টিভ কথাটা উল্লেখ করা ছিল না, সুতরাং অর্ডারের ডেট থেকেই কিন্তু ধরে নেওয়া যায় সেই অর্ডারের ডেট থেকেই কার্যকরী করা হবে। Moreover, this matter has been heard on several occasions. The points argued by the respective parties have been taken note of by us। অর্থাৎ এই মামলাটি বিভিন্ন সময় প্রচুর পরিমাণে টাইম ধরে বিভিন্ন অকেশনে মামলাটিকে বারবার শোনানো হয়েছে। বিভিন্ন পয়েন্টে পিটিশনার এবং রেসপন্ডেন্ট যারা রয়েছে প্রত্যেক পার্টি তারা আমাদেরকে শুনিয়েছেন এবং তাদের সমস্ত বক্তব্যগুলো আমরা নোটের আকারে রেখেছি। অ্যাজ ইট অ্যাপিয়ার্স দ্যাট, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস, একটা প্রচুর পরিমাণে বড় অ্যামাউন্টের একটা ক্যান্ডিডেটরা যারা বিএড ক্যান্ডিডেট ডিগ্রি হোল্ডার হ্যাড অলরেডি বিন অ্যাপয়েন্টেড, যারা অলরেডি প্রাথমিক ইন সার্ভিস অবস্থায় রয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন অন দ্য বেসিস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই সময় ছিল স্পেসিফাইড বাই দ্য এডুকেশনাল অথরিটিস, উই ডু নট থিঙ্ক ইট টু বি ইকুইটেবল টু ইফেক্ট দেয়ার রিমুভাল। অর্থাৎ এই মুহূর্তে যদি বিএড ক্যান্ডিডেটদেরকে সম্পূর্ণভাবে রিমুভ করে দেওয়া হয় তাহলে তাদের সেখানে ইকুইটেবল যে মেনটেন করানো সম্ভব হবে না। অর্থাৎ এই মুহূর্তে বিএড ক্যান্ডিডেটকে রিমুভ করা কখনোই ন্যায়সঙ্গত হবে না, কেননা সেই সময় এনসিটির রুলস অনুযায়ী তারা অবশ্যই বৈধ ছিল, তারা সেই সময় তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করছিল। অর্ডারের মূল বক্তব্য এই লাইনে পরিষ্কার হয়ে যাচ্ছে, উই অ্যাকর্ডিংলি হোল্ড দ্যাট, তারা এটা বলছেন যে দ্য জাজমেন্ট ডেলিভার বাই দিস বেঞ্চ, অর্থাৎ 11ই আগস্ট
2023 তারিখে যে জাজমেন্টটা দিয়েছিলেন শ্যাল বি প্রসপেক্টিভ অপারেশন, অর্থাৎ যে অর্ডারটা তারা দিয়েছিলেন সেটা সম্পূর্ণভাবে প্রসপেক্টিভ ইন নেচারের হচ্ছে, প্রসপেক্টিভ অপারেশন হচ্ছে। অর্থাৎ যে ডেট থেকে তারা অর্ডার দিয়েছিলেন 11ই আগস্ট 2023 তারিখ থেকে এই অর্ডারটিকে সম্পূর্ণভাবে কার্যকরী করা হচ্ছে। অর্থাৎ এর পূর্বে যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড ক্যান্ডিডেটরা ইন সার্ভিস অবস্থায় অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, চাকরিতে যোগদান করে ফেলেছেন, তাদের চাকরিতে কোনো রকম প্রবলেম হচ্ছে না। কিন্তু এই প্রসপেক্টিভ ইন নেচার কখন হবে, কাদের জন্য কার্যকরী হবে সেটা কিন্তু পরিষ্কার করে বোঝানো হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। বাট প্রসপেক্টিভ অপারেশন অফ দিস জাজমেন্ট, অর্থাৎ এই জাজমেন্টটি প্রসপেক্টিভ অপারেশন তখনই হবে, প্রসপেক্টিভ ইন নেচার তখনই হবে, শ্যাল বি অনলি ফর দোজ ক্যান্ডিডেট হু আর অ্যাপয়েন্টেড উইদাউট এনি কোয়ালিফিকেশন or condition imposed by any court of law to the effect that their appointment would be subject to the final outcome of the case which might have had been instituted by them। অর্থাৎ প্রসপেক্টিভ ইন নেচার করছেন ঠিকই, কিন্তু কাদের জন্য এটা করছেন? যে সমস্ত ক্যান্ডিডেটদের নিয়োগের ক্ষেত্রে কোনো রকম ভাবে সাবজেক্ট টু আউটকাম এই বিষয়টি তাদের ক্ষেত্রে নেই, তাদের জন্য কোনো রকম কন্ডিশন ছাড়াই তারা চাকরিতে থাকবেন। কিন্তু যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তারা যখন অ্যাপয়েন্টমেন্ট পায়, তাদের যখন অ্যাপয়েন্টমেন্টে থাকে বা কোনো মামলা চলে তাদের তাদের যখন সাবজেক্ট টু ফাইনাল আউটকাম এই বিষয়টি এই কথাটি উল্লেখ করা রয়েছে বা এই বিষয়টির উপর নির্ভর করছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু চাকরি থাকছে না, সেটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হলো। অ্যান্ড সাচ ক্যান্ডিডেটস ওয়ার ইন রেগুলার এমপ্লয়মেন্ট উইদাউট এনি disqualification and were appointment in pursuant of notification of advertisement where BEd was stipulated to the valid qualification services of only such candidates shall not be disturbed। অর্থাৎ সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে যারা 11ই আগস্ট 2023 তারিখের পূর্বে যারা রিক্রুটেড হয়েছেন, যারা ইন সার্ভিস অবস্থায় রয়েছেন, তাদেরকে কোনো রকম ভাবেই ডিস্টার্ব করা যাবে না, অর্থাৎ তারা সহবহলে তারা চাকরি করবে বিকজ অফ দিস জাজমেন্ট। অর্থাৎ এই জাজমেন্টের উপর বেস করে তারা কিন্তু ইন সার্ভিস অবস্থায় সহবহলে কোনো রকম ভাবে তাদের প্রবলেম হবে না। উই মেক ইট ক্লিয়ার দ্যাট, এটা তারা পরিষ্কার করে বলছে যে দিস বেনিফিট ইজ অনলি ফর দ্য ক্যান্ডিডেট হু আর অ্যাপয়েন্টেড প্রিয়র টু দ্য ডেট আওয়ার জাজমেন্ট ওয়াজ ডেলিভার্ড অন 11ই আগস্ট 2023 তারিখে। অর্থাৎ এই ডেটের আগে 11ই আগস্ট 2023 তারিখের আগে জাজমেন্ট ডেলিভার করার আগে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদেরকে কোনো রকম ভাবে ডিস্টার্ব করবে না বা তারা বেনিফিটেড হবেন, তারা চাকরিতে ইন সার্ভিস অবস্থায় থাকবেন। এই বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিলেন তারা। এবং আরেকটা বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করে দিচ্ছেন, মেরে সিলেকশন ফর দ্য সাচ ক্যান্ডিডেটস or their participation in the process will not entitle them for the benefit under our present order। অর্থাৎ এই অর্ডারের উপর বেস করে আর কোনো রকম ভাবে এই ধরনের ক্যান্ডিডেট অর্থাৎ বিএড ক্যান্ডিডেটরা তার কোনো রকম ভাবে তারা রিক্রুটেড হতে পারবেন না বা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম ভাবে এই অর্ডারকে দেখিয়ে অংশগ্রহণ করতে পারবেন না, সেই বিষয়টাও কিন্তু এখানে পরিষ্কার করে তুলে ধরা হলো। Moreover, the candidates having BEd qualification whose appointments we are প্রোটেক্টিং ইন দিস জাজমেন্ট, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা বিএড কোয়ালিফিকেশন দেখিয়ে প্রাথমিক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, চাকরি পেয়েছেন, তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এই জাজমেন্টটি প্রোভাইড করা হচ্ছে। এবারে ব্রিজ কোর্স সম্পর্কে কি বলা হচ্ছে, দারুণ একটি অর্ডার তারা দিচ্ছেন। উই হ্যাভ টু আন্ডারগো এ ব্রিজ কোর্স, একটা ব্রিজ কোর্সের প্রভিশন, একটা ব্রিজ কোর্সের অর্ডার দিচ্ছেন। অ্যান্ড উই ডিরেক্ট, তারা নির্দেশ দিচ্ছেন দ্য এডুকেশনাল অথরিটিজ টু ডিভাইস সাচ কোর্স, অর্থাৎ এডুকেশন অথরাইজকে এই 6 মাসে ব্রিজ কোর্স করিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। হুইচ উড বি অ্যাপ্লিকেবল ফর ইচ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, প্রত্যেকটা রাজ্য তারা নির্দিষ্টভাবে এই কোর্সটিকে করিয়ে নিতে পারবে এবং সেটা প্রযোজ্য হবে। তবে সেটা কতদিনের মধ্যে করে নিতে হবে? উইদিন এ পিরিয়ড অফ 1 ইয়ার ফ্রম টুডে, অর্থাৎ এই অর্ডারের ডেট থেকে, অর্থাৎ 8ই এপ্রিল 2024 তারিখ থেকে, যেদিন থেকে মাননীয় বিচারপতিরা অর্ডার দিলেন, সেই ডেট থেকে 1 বছরের মধ্যে তাদেরকে 6 মাসের ব্রিজ কোর্স অবশ্যই করে নিতে হবে, তবেই তারা চাকরিতে সহবহলে থাকতে পারবেন। This course shall be only for those appointees who have been engaged with BEd degree only in the subject post under condition stipulated in the earlier part of this order। অর্থাৎ এই সমস্ত বিএড ডিগ্রি হোল্ডাররা সার্ভিস শিক্ষকরা তাদের আগের যে সমস্ত বক্তব্যগুলো তারা রেখেছেন সেই সমস্ত বক্তব্যগুলো তাদেরকে সম্পূর্ণভাবে মেনে চলতে হবে এবং আগের অর্ডারটির সঙ্গে সম্পূর্ণভাবে এই বিষয়টিকে কানেক্ট করে দেওয়া হলো। এবং এনসিটি কে আরো গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হচ্ছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, অর্থাৎ এনসিটি কে নির্দেশ দিচ্ছেন শিয়াল ডিজাইন সাচ কোর্স আন্ডার ওভারঅল সুপারভিশন অফ মিনিস্ট্রি অফ এডুকেশন, অর্থাৎ এমএইচআরডির পক্ষ থেকে এমএসআইডির সহযোগিতায় ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন তারা এই 6 মাসের ব্রিজ কোর্স চালু করবে, তার নির্দেশ দিচ্ছেন সুপ্রিম কোর্ট। আপন ফর্মুলেশন অফ সাচ কোর্স, অর্থাৎ এই 6 মাসের ব্রিজ কোর্স যখন আপনারা করাবেন, দ্য সেম শ্যাল বি পাবলিকলি
notified and the time frame shall also be given within which of the respective candidates shall participate therein। অর্থাৎ এনসিটি কে সম্পূর্ণভাবে পাবলিকলি নোটিফিকেশন করতে হবে এবং নোটিফিকেশন দিয়ে নির্দিষ্ট টাইমলাইন বেঁধে দিয়ে টাইমলাইনের মধ্যে তাদেরকে এই কোর্সটি সম্পূর্ণ করতে হবে। এবং সবথেকে আরো গুরুত্বপূর্ণ একটা অর্ডার তিনি দিচ্ছেন, কি বলছেন, ফেলিওর অফ দ্য এনি ক্যান্ডিডেট, যদি কোনো ক্যান্ডিডেট ফেল হয়, অর্থাৎ ফেল হয় মানে এই ডিগ্রিটা 6 মাসের ব্রিজ কোর্সটি করতে না পারে, টু পার্টিসিপেট অ্যান্ড কমপ্লিট দ্য কোর্স উইদিন দ্য টাইম ফ্রেম, অর্থাৎ যে টাইম ফ্রেম অর্থাৎ 1 বছরের মধ্যে যদি বিএড ইন সার্ভিস ক্যান্ডিডেটরা যদি 6 মাসের ব্রিজ কোর্স করতে না পারে, তাহলে তাদের জন্য কি হবে, টু বি গিভেন বাই এ concerned educational authorities will invalidate the appointment of such candidates, অর্থাৎ সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে তাদের অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দেবে, ইনভ্যালিড হয়ে যাবে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে আপনাকে 1 বছরের মধ্যে 6 মাসের একটা ব্রিজ কোর্স আপনাকে কমপ্লিট করে নিতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট কোনো রকম ভাবে বাই চান্স মিস্টেক করে ফেলেন, করতে পারলেন না বা ফেল করে ফেললেন, সেক্ষেত্রে তাদের চাকরি কিন্তু কোনোভাবে থাকবে না। এটা কিন্তু পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হলো অর্ডারের মধ্যে। উই অলসো মেক ইট ক্লিয়ার দ্যাট, তারা এই বিষয়টি পরিষ্কার করছেন যে দ্য ডিরেকশন অফ contained in this order shall not be confined to the applicant state only, that shall over all cases which may be pending in different judicial fora in any state or union territory on the same point of law। অর্থাৎ বিভিন্ন রাজ্যে বিভিন্ন হাইকোর্টে যে সমস্ত মামলাগুলো চলছে সেই সমস্ত অর্ডারের ক্ষেত্রে সেই সমস্ত তাদের ক্ষেত্রেও কিন্তু একই অর্ডার কার্যকরী হবে। দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যান্ড ডিসপোজ অফ ইন অ্যাবাভ টার্ম, অর্থাৎ এই মামলাটি সম্পূর্ণভাবে এখানে ডিসপোজ করে দেওয়া হলো। সেই সঙ্গে আরো কি জানা যাচ্ছে, পেন্ডিং অ্যাপ্লিকেশন ইফ এনি, যদি কোনো রকম কোনো পেন্ডিং অ্যাপ্লিকেশন থাকে সুপ্রিম কোর্টে, শেয়ার অলসো স্ট্যান্ড ডিসপোজড অফ, অর্থাৎ সম্পূর্ণভাবে বাদ বাকি যে সমস্ত মামলাগুলো রয়েছে সম্পূর্ণভাবে ডিসপোজ করে দিলেন। এই সংক্রান্ত ক্লারিফিকেশন সংক্রান্ত আর কোনো রকম কোনো মামলা কিন্তু গ্রহণ করা হবে না। সামগ্রিকভাবে আমরা যেটা দেখলাম, বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলাটিতে 11ই আগস্ট 2023 তারিখের পূর্বে যে সমস্ত ইন সার্ভিস টিচাররা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন, ইন সার্ভিস অবস্থায় যুক্ত হয়ে গেছেন, তাদের চাকরি সুরক্ষিত থাকছে। যদি কোনো ক্যান্ডিডেটের সাবজেক্ট টু আউটকাম অ্যাপয়েন্টমেন্টে লেখা থাকে তাহলে তাদের চাকরি কিন্তু থাকবে না। এবং ইন সার্ভিস যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা, তাদেরকে 6 মাসের মধ্যে ব্রিজ কোর্স করিয়ে নিতে হবে। 1 বছর টাইম লিমিট রয়েছে। এই 1 বছর টাইম লিমিটের মধ্যে যদি আপনি ব্রিজ কোর্স করে নিতে না পারেন তাহলে, বা কোনো রকম ভাবে যদি কোনো রকম করতে না পারেন, তাহলে কিন্তু আপনার চাকরি কোনো রকম ভাবে থাকবে না। সুপ্রিম কোর্ট বা কোনো অথরিটি কিন্তু দায়ী থাকবে না। বিএড এর ক্লারিফিকেশন সংক্রান্ত আর কোনো রকম কোনো মামলা সুপ্রিম কোর্ট শুনবে না। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।